বড় কর্তাদের সাথে ঝামেলা হলেও বলবেন। আগের দিন এখন নেই, বুঝতে পারছেন? আলতাফ চুপ করে রইল। গনি সাহেবের যথেষ্ট বিরক্ত হলেন। একটা বোকা বোকা ধরনের লোককে কাছে টানা যাচ্ছে না, এ কেমন কথা? লোকটা কি তার গুরুত্ব বুঝতে পারছে না? বিপদে না পড়লে বুঝতে পারবে না। বিপদে শিগগিরই পড়বে, তখন ছুটে আসতে হবে তার কাছেই। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বুঝে না, এ তো অতি পুরাতন কথা। যাই আলতাফ সাহেব। আচ্ছা। আলতাফ ৫টা পর্যন্ত চেয়ারে বসে রইল। ৫টার ঘণ্টা পড়ার পর ফাইল গুছাতে শুরু করল। ঠিক তখন বড় সাহেবের পিয়ন এসে বলল, স্যার আফনেরে বুলায়। যে কোনো বুদ্ধিমান মানুষ পিয়নের ডাকের ধরন থেকে বুঝে ফেলবে বড় সাহেবের মেজাজ ঠিক না। আলতাফ কিছু বুঝতে পারল না। বড় সাহেবের নাম মনসুর আলী। ছোটখাটো ধরনের মানুষ, তিনি প্রচণ্ড গরমেও স্যুট পরে থাকেন। তাকে দেখে মনে হয় তিনি কারোর সাথে পাঁচে থাকেন না, কিন্তু তারপরও তাঁর ছায়া দেখলেই অফিসের সবাই চমকে ওঠে। তিনি সচরাচর নিচের স্তরের কর্মচারীদের ডাকেন না। তার নীতি হল দূরত্ব বজায় রেখে চলার নীতি। আলতাফের মতো একজন জুনিয়র কর্মচারী যে মাত্র সেদিন কাজে যোগ দিয়েছে, তাকে খাস কামরায় ডাকার কারণ কি? গনি সাহেব চিন্তিত মুখে অপেক্ষা করতে লাগলেন। ঘটনা না জেনে যাওয়া যায় না। বড় সাহেবের ঘরটা প্রকাণ্ড, ওয়াল টু ওয়াল কার্পেট। এয়ার কুলারের কাঁটা এত নিচে নামানো যে ঘরে ঢুকলেই শীতের কারণে শরীরে কাঁপন ধরে যায়। ঘরের আলোও কম, সব কিছু পরিষ্কার দেখা যায় না। এত কম আলোতেও বড় সাহেব চোখে সানগ্লাস পরে থাকেন। এই অফিসের অতি পুরাতন কর্মচারী সগির মিয়াও কোনোদিন সানগ্লাস ছাড়া বড় সাহেবকে দেখেনি। অফিসের সবার ধারণা বড় সাহেবের একটা চোখ নষ্ট বলেই তিনি কালো চশমায় চোখ ঢেকে রাখেন। আলতাফ ঘরে ঢুকে ক্ষীণ গলায় বলল, স্যার ডেকেছেন? বড় সাহেব বললেন, আপনার নাম আলতাফ হোসেন? জি স্যার। কাজে যোগ দিয়েছেন কবে? 2 মাস হয়েছে স্যার। বসুন। আলতাফ বসল। বড় সাহেব খানিকটা ঝুঁকে এসে বললেন, এই ফাইলটা আপনার তৈরি করা না? জুন মাসের এক্সপেন্ডিচার ফাইল। জি স্যার, আমার করা। ফাইল ঘাঁটতে গিয়ে একটা কাগজ পেলাম, মনে হচ্ছে আপনারই হাতের লেখা। দেখুন তো এটা আপনার হাতের লেখা কি না। বড় সাহেব পুরো ফাইলটাই এগিয়ে দিলেন। আলতাফ কাগজটার দিকে তাকিয়ে নিচু গলায় বলল, এটা আমারই লেখা। কি লিখেছেন এখানে? আলতাফ চুপ করে রইল। বড় সাহেব বললেন, আমি এই লেখার পাঠোদ্ধার করার চেষ্টা করেছি, আমার পক্ষে সম্ভব হয়নি। আলতাফ বলল, এই পাতাটা স্যার ভুল করে ফাইলে দিয়ে দিয়েছি। আমারও তাই ধারণা। বড় সাহেব ফাইলটা আবার নিজের কাছে নিলেন। ভ্রু কুঁচকে লেখাটার দিকে তাকিয়ে রইলেন। গুটি গুটি করে বিচিত্র কিছু জিনিস লেখা। বড় সাহেব অস্বস্তির সঙ্গে বললেন, জিনিসটা কি? কিছু না স্যার। যা লিখেছেন তা কি অর্থহীন, না কোনো অর্থ আছে? অর্থ আছে স্যার। পোকাদের নিয়ে একটা লেখা লিখেছি স্যার। কাদের নিয়ে লিখেছেন? পোকাদের নিয়ে। যেমন তেলাপোকা, মাকড়সা, শুঁয়োপোকা, সাংকেতিক ভাষায় লিখেছেন? জি স্যার। সাংকেতিক ভাষা আপনি জানেন না নিজে তৈরি করেছেন? আলতাফ হোসেন ইতস্তত করে বলল, আমি তৈরি করেছি স্যার, তবে পোকারা আমাকে সাহায্য করেছে। পোকারা আপনাকে সাহায্য করেছে? জি স্যার। এখানে 2 ধরনের সাংকেতিক ভাষা আছে। প্রথমটা তেলাপোকাদের কাছ থেকে নেয়া, দ্বিতীয়টা পেয়েছি ঘুনপোকাদের কাছ থেকে। ঘুনপোকা? জি স্যার, ঘুনপোকা। আমি যে টেবিলে কাজ করি সেই টেবিলে অনেক ঘুনপোকা থাকে। ওরা আমাকে লিখতে সাহায্য করেছে স্যার। আমি এখন উঠি? বসুন, আরও কিছুক্ষণ বসুন। তাড়া আছে? জি না স্যার, তাড়া নেই। আসুন, চা খাওয়া যাক। আপনি চা খান তো? দিনে 2 কাপ চা খাই স্যার, সকালে 1 কাপ, আর বিকালে 1 কাপ। এখন তো বিকাল, এখন খাওয়া যেতে পারে। বড় সাহেব বেল টিপলেন। বেয়ারাকে চা দিতে বললেন। চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, এখানে কি লিখেছেন একটু পড়ুন তো শুনি। পোকাদের সাহায্য ছাড়া তো স্যার পড়া যাবে না। তার মানে কি এই যে এ লেখা আপনি কখনো পড়তে পারবেন না? পড়তে পারব, পোকা থাকলেই পড়তে পারব। আপনার ঘরে কোনো তেলাপোকা বা ঘুনপোকা নেই। আমি কি স্যার আমার টেবিলে গিয়ে পড়ে নিয়ে আসব? থাক, আরেক দিন দেখা যাবে। বড় সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আপনি কি এই সব ব্যাপার নিয়ে অফিসের কারো সঙ্গে আলাপ আলোচনা করেন? না স্যার। না করাই ভালো। অফিস হলো অফিসের কাজকর্মের জন্যে, পোকাদের সাংকেতিক ভাষা লেখার জন্যে না।
ঠিক বলেছি না? জি স্যার। আলতাফ বড় সাহেবের ঘর থেকে বের হয়ে দেখল গনি সাহেব অস্থির হয়ে অপেক্ষা করছেন। আলতাফ সাহেব, ব্যাপারটা কি? কিছু না। বড় সাহেবের ঘরে এতক্ষণ কি করলেন? চা খেয়েছি। গনি সাহেবের মুখ কঠিন হয়ে গেল। তিনি এই অফিসের যথেষ্ট ক্ষমতাবান ব্যক্তি, অফিসার্স ইউনিয়নের প্রেসিডেন্ট, অথচ তাকে এখনও বড় সাহেব তার অফিসে চা খেতে বলেননি। চা খাওয়া দূরে থাক, রুমে কখনো ডাকেননি। এর মানেটা কি? শুধু চাই খেলেন না, আরও কিছু আলাপ-টালাপ হল? পোকাদের নিয়ে কথা বলেছি। বুঝতে পারলাম না কাদের নিয়ে কথা বলেছেন। তেলাপোকা, ঘুনপোকা, মাকড়সা, এদের নিয়ে। গনি সাহেব হাসি মুখে বললেন, আচ্ছা আচ্ছা। মনে মনে বললেন, গভীর জলের মাছ, ডিপ ওয়াটার ফিশ, পোকাদের নিয়ে কথা বলা হচ্ছিল। আমার সঙ্গে মামদোবাজি, পোকার চাটনি বানিয়ে খাইয়ে দেব। তখন বুঝবে পোকা কি জিনিস। আলতাফ সাহেব, চলুন আপনাকে রিকশায় তুলে দিয়ে আসি, আমি বাসে করে যাই। চলুন তাহলে বাসস্টপ পর্যন্ত যাই। গনি সাহেব ভেবেছিলেন যেতে যেতে আরও কিছু কথা বের করা যাবে। লাভ হল না। আলতাফ হ্যাঁ হুঁ ছাড়া কিছুই বলল না। ব্যাটা আসলেই গভীর জলের মাছ, তার আগেই টের পাওয়া উচিত ছিল। টের পাননি। এখন থেকে ব্যাটাকে চোখে চোখে রাখতে হবে, খাতির জমাতে হবে। সবচেয়ে ভালো হয় বাসা চিনে এলে ছুটির দিনে বাসায় চলে যেতে হবে। আলতাফ সাহেব, আপনার বাসা কোথায়? মগবাজারে। মগবাজারে কোথায়? রেল ক্রসিংয়ের কাছে। বলেন কি? আমার এক রিলেটিভ থাকে, আমি আসি প্রায়। দেখি একবার যাব আপনার বাসায়। ঠিকানাটা কি? আলতাফ ঠিকানা বলল। গনি সাহেব নোটবই বের করে ঠিকানা লিখে রাখলেন। মনে মনে ভাবলেন, কাল ছুটির দিন আছে, সন্ধেবেলার দিকে চলে যাবেন। ব্যাটা ভুল ঠিকানা দিয়েছে কি না কে জানে। গভীর জলের মাছ, ভুল ঠিকানা দিতেও পারে। রাতে বজলুর রহমান কিছু খেলেন না। তাঁর গায়ে জ্বর নেই, কিন্তু শরীর খারাপ লাগছে, মাথা ঘুরছে। প্রেশারটা একবার দেখানো উচিত, মনে হচ্ছে সমস্যাটা প্রেশার ঘটিত। গত রাতে ঘুম হয়নি। প্রেশার রোগীদের এক রাত ঘুম না হলে অনেক সমস্যা হয়। বজলুর রহমান রাত ৯টা বাজার আগেই হিপনল নামের একটা ঘুমের ওষুধ এবং আধ কাপ দুধ খেয়ে বিছানায় চলে গেলেন। বাতি নিভিয়ে দিলেন। মনোয়ারাকে বলে দিলেন কেউ যেন হইচই না করে। হইচই করলে কারবালা হয়ে যাবে। বজলুর রহমানের আশঙ্কা ছিল আজও ঘুম আসতে চাইবে না। আয়োজন করে ঘুমুতে গেলে ঘুম আসে না, এটাই নিয়ম। ঘুমের ওষুধ আরও সমস্যা করে। তিনি যে কবার ঘুমের ওষুধ খেয়েছেন, সে কবারই সারা রাত জেগে কাটিয়েছেন। এক ফোঁটা ঘুম হয়নি। আজ রাতে সেরকম হল না। দেখতে দেখতে ঘুমে চোখ জড়িয়ে এলো। তৃপ্তির ঘুম। এমন আরাম করে তিনি বহুকাল ঘুমাননি। তার ঘুম ভাঙল গভীর রাতে। দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙল। তিনি দেখলেন মেঝে ছেয়ে গেছে তেলাপোকায়। তারা এগুচ্ছে তাঁর খাটের দিকে। ২০-২৫টা না, হাজারে হাজারে পোকা। সবাই একসঙ্গে সুর নাড়ছে, পা ফেলছে তালে তালে। অনেকটা সৈন্যদের মার্চের ভঙ্গিতে। তিনি ঘুমের মধ্যেই বললেন, এই স্টপ স্টপ। পোকাদের বাহিনী থমকে গেল। তারপর আবার এগুতে শুরু করল। তিনি ঘুম ভেঙে বিছানায় উঠে বসলেন। কাঁপা গলায় ডাকলেন, মনোয়ারা, মনোয়ারা, মনোয়ারা। উঠে বসলেন। বাতি জ্বালাও। মনোয়ারা বাতি জ্বালালেন। বজলুর রহমান ভীত গলায় বললেন, দেখো তো মেঝেতে কিছু আছে নাকি? কিছু নেই। না দেখে কথা বলবে না, কষ্ট করে বিছানা থেকে নামো। তারপর বলো, তোমার কোমরে তো বাত হয়নি যে বিছানা থেকে নামা যাবে না। মনোয়ারা বিছানা থেকে নামলেন। কিছু দেখছি না তো, খাটের নিচটা দেখো। খাটের নিচেও কিছু দেখা গেল না। বজলুর রহমান বললেন, পানি খাবো। মনোয়ারা ঠান্ডা পানি দাও। চিন্তিত মুখে পানি আনতে গেলেন। লোকটার হয়েছে কি? স্বপ্ন দেখেছে, এটা বোঝা যাচ্ছে। এই বয়সে স্বপ্ন দেখে কেউ এমন বিকট চিৎকার দেয়? বজলুর রহমান শান্তমুখে পানি খেলেন। মনোয়ারা বললেন, খিদে হয়েছে। কিছু খাবে? না। কি স্বপ্ন দেখেছ? বজলুর রহমান কিছু বললেন না। স্ত্রীর সব প্রশ্নের জবাব তিনি দেন না, খামাখা সময় নষ্ট। মনোয়ারা জবাবের জন্য খানিকক্ষণ অপেক্ষা করে বাথরুমে গেলেন অজু করতে। রাত শেষ হয়ে আসছে, ফজরের নামাজের অজু করে রাখা যায়। মনোয়ারা বাথরুমের বাতি জ্বালিয়ে বিকট চিৎকার করলেন। বজলুর রহমান বললেন, কি হয়েছে? কিছু না, কিছু না। তাহলে চিৎকার করছো কেন? পোকা। কি বললে?
হাজারে বিজারে তেলাপোকা, ওয়াকথু, কি ঘেন্না। মনোয়ারা ধরাম করে বাথরুমের দরজা বন্ধ করে দিলেন। তাঁর গা গোলাচ্ছে। তিনি তার 52 বছর জীবনে একসঙ্গে এত তেলাপোকা দেখেননি। বজলুর রহমান বললেন, গাধাটাকে ডাকো। কাকে ডাকব? আলতাফকে ডাকো। ওকে ডাকব কেন? যা করতে বলছি করো। মনোয়ারা আলতাফকে ডাকতে গেলেন। আলতাফ মরার মতো ঘুমায়। ঘুম ভাঙানো দুঃসাধ্য ব্যাপার। সঙ্গদোষে মানুষ নষ্ট। দুলারির ঘুমও এখন ভাঙে না। মনোয়ারা প্রাণপণে দরজা ধাক্কাচ্ছেন। কারো কোনো সাড়া নেই। অনেকক্ষণ পর দুলারি জড়ানো গলায় বলল, কে? আমি। কি হয়েছে মা? আলতাফকে তোর বাবা ডাকছে। কেন? বাথরুম ভর্তি তেলাপোকা। তেলাপোকা তো বাথরুমেই থাকবে। এর জন্যে শুধু শুধু বেচারার ঘুম ভাঙাব? সারাদিন অফিস করে আসে। ডেকে তোল না মা, তোর বাবা রাগ করবে। করুক রাগ, আমি ডাকতে পারব না। আর ডাকলেও লাভ হবে না। ওর ঘুম ভাঙবে না। মনোয়ারা ফিরে এসে দেখেন বজলুর রহমান বাথরুমে কিল দেম স্প্রে করছেন। তার চোখে মুখে হিংস্র আনন্দ। তিন হৃষ্ট গলায় বললেন, মেরে সাফ করে দিয়েছি, ভুষ্টি নাশ করে দিয়েছি। সান অব এ বীজ। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। মনোয়ারা বাথরুমে উঁকি দিয়ে চমকে উঠলেন। সত্যি সত্যি সব পোকা মরে পড়ে আছে। বাথরুমের মেঝেটাকে মনে হচ্ছে মেরুন কার্পেটে ঢাকা। বজলুর রহমান বললেন, দেয়াশলাই নিয়ে আসো, আগুন জ্বালিয়ে দেব। বোন ফায়ার হবে। মরেই তো গেছে, আগুন জ্বালানোর দরকার কি? দরকার আছে, তুমি বুঝবে না। তোমাকে যা করতে বলছি করো। কেরোসিন আর আগুন নিয়ে আসো। কেরোসিন ঢেলে আগুন জ্বেলে দেব। শেষে ঘরে আগুন টাগুন লেগে একটা কাণ্ড হবে। তোমাকে যা করতে বলেছি করো। ফালতু তর্ক যথেষ্ট করেছ। ইনাফ ইজ ইনাফ। মনোয়ারা কেরোসিন আর দেয়াশলাই আনতে গেলেন। আগুন লাগানোর উত্তেজনায় বজলুর রহমান আলতাফের কথা ভুলে গেছেন। এটা একটা বড় ব্যাপার, নয়তো আরও যন্ত্রণা হতো। ঘরে এখন কেরোসিন আছে কি না কে জানে। বোতলের ভেতর খানিকটা থাকার কথা, না থাকলে ভয়াবহ কাণ্ড হবে। কেরোসিন ছিল। মনোয়ারা কেরোসিনের বোতল এবং দেয়াশলাই নিয়ে বাথরুমে ঢুকে দেখেন সব তেলাপোকা একত্র করে বেসিনে রাখা হয়েছে। বেসিন প্রায় আধাআধি ভরা। বজলুর রহমান আনন্দিত গলায় বললেন, কটা পোকা আছে বলো তো? মনোয়ারা বললেন, ৬,০০০। তোমার আন্দাজ বলে কিছু নেই। এখানে পোকা আছে মোট ২১৩টা। তুমি বসে বসে গুনেছ? না গুনলে জানব কি করে? বজলুর রহমান কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলেন। পটপট শব্দ হতে থাকল। উৎকট গন্ধে ঘর ভরে গেল। মনোয়ারা বললেন, শব্দ হচ্ছে কিসের? পেট ফেটে যাচ্ছে তার শব্দ। পেট ফেটে সাদা সাদা কি যেন বের হচ্ছে। মনোয়ারা বললেন, ওয়াকথু। তার নাড়িভুড়ি উল্টে বমি আসছে। ঘরময় উৎকট গন্ধ। মনোয়ারা অনেক কষ্টে বমি আটকে রাখছেন। বমি করলে বজলুর রহমান রেগে যেতে পারেন। ফরিদা, আগুন হল পোকার একমাত্র ওষুধ, অনলি মেডিসিন। বজলুর রহমান হাসিমুখে বললেন, সব পোকা মেরে ফেলা ঠিক হয়নি। দু একটা রেখে দেয়া উচিত ছিল, মিস্টেক হয়ে গেছে। বিগ মিস্টেক। দু একটা রেখে দিলে কি হতো? ওরা গিয়ে অন্যদের খবর দিত। অন্যদের আক্কেল গুড়ুম হয়ে যেত। হা হা হা। বজলুর রহমান বেসিনে আরও কেরোসিন ঢেলে দিলেন। গন্ধ আরও বিকট হল। ফরিদা বললেন, ওয়াকথু। বজলুর রহমান বিরক্ত গলায় বললেন, কথায় কথায় ওয়াকথু বলবে না। ওয়াকথুর কি আছে? গন্ধে টিকতে পারছি না। টিকতে না পারলে চলে যাও। দাঁড়িয়ে থাকতে বলেছে কে? ফরিদা মেয়ের ঘরে চলে গেলেন। মেয়েকে সব জানানো দরকার। তার কিছুই ভালো লাগছে না। মানুষটা এরকম করছে কেন? দুলারি জেগেই ছিল। ফরিদা একবার ডাকতেই উঠে এলো। বিরক্ত গলায় বলল, কি হয়েছে? তোর বাবার কাণ্ড কারখানা আমার ভালো লাগছে না। কি করছে বাবা? পোকা পুড়াচ্ছে। সেটা আবার কি? তুই নিজের চোখে না দেখলে বুঝবি না। দুলারি নিচে নেমে এলো। বজলুর রহমান মেয়েকে দেখে হাসি মুখে বললেন, একটা কলম আর ফুলস্কেপ কাগজ আনত। কেন? পোকা মারার পাকা হিসাব থাকা দরকার। মোট ২১৪টা খতম। দিনের বেলা মারলাম একটা, রাতে মেরেছি ২১৩। সব মিলিয়ে 214। আচ্ছা, মেরে সব সাফ করে দেব। রোজ রাতে বন ফায়ার হবে। জালো জালো, আগুন জালো। দুলারি বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আনন্দে বজলুর রহমানের চোখ ঝলমল করছে। দুলারি বলল, তোমার কি হয়েছে বাবা? কি হবে আবার?
কেমন যেন অদ্ভুত করে তাকাচ্ছ। তোকে খাতা কলম আনতে বলছি, আনত। তার বাবা, গুনগুন। লালা লা 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 লা। হচ্ছেটা কি? দুলারি কাগজ কলম আনতে গেল। যাবার সময় শুনল করে গানের সুর ভাসছেন। হিন্দি গানের সুর। বাবা কি পুরোপুরি পাগল হয়ে গেছেন? দুপুরে লাঞ্চ ব্রেকের সময় মনসুর আলী তাঁর বেয়ারাকে বললেন, আলতাফ সাহেবকে আসতে বলো। বেয়ারা হন্তদন্ত হয়ে ছুটে গেল। আলতাফের কাছে গিয়ে অন্য দিনের মতো তাচ্ছিল্যের ভঙ্গি করল না। চোখ বড় বড় করে বলল, বড় সাব আপনারে ডাকে, এক্ষণ চলেন, এক্ষণ। আলতাফ টিফিন বক্স খুলেছে। 2টা আটার রুটি, একটা ডিম, একটা কলা, এক কোনায় সামান্য আচার। সে কখনো আচার খায় না, তারপরও দুলারি প্রতিদিন টিফিন বক্সের এক কোনায় খানিকটা আচার দিয়ে দেয়। আলতাফ কলাটা বের করল। ফল সবার শেষে খাওয়া উচিত, সে সবার আগে খায়। ধীরে ধীরে কলার খোসা ছাড়াতে তার ভালো লাগে। আলতাফ কলার খোসা ছাড়াচ্ছে। বেয়ারা বিরক্ত হয়ে বলল, বড় সাহেব ডাকছেন তো। আলতাফ সহজ গলায় বলল, এখন যেতে পারব না, খাচ্ছি। বেয়ারা এমন চোখে তাকাচ্ছে যেন তার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটি সে এই মুহূর্তে ঘটতে দেখছে। গনি সাহেব উঠে এসে বললেন, কি হয়েছে? বড় সাহেব খবর দিলেন, উনি যাবে না। যাবেন না কেন আলতাফ সাহেব? খাচ্ছি তো। আপনার মাথাটা খারাপ কি না সেটাই তো বুঝতে পারছি না। পরে খাবেন, খাওয়া পালিয়ে যাবে না। যান, শুনে আসুন। আলতাফ অনিচ্ছার সঙ্গে উঠে দাঁড়াল। গনি সাহেব কানের কাছে মুখ নিয়ে বললেন, ভয় পাবেন না, আমরা পেছনে আছি। উই আর বিহাইন্ড ইউ। আলতাফ বিস্মিত হয়ে বলল, ভয় পাব কেন? গনি সাহেব গলা আরও নামিয়ে দিয়ে বললেন, বড় সাহেবরা কেরানিদের সঙ্গে প্রেমালাপ করার জন্যে ডাকে না। এটা শুধু খেয়াল রাখবেন, তাহলেই বুঝবেন ভয় পাবার কিছু আছে কি না। বড় সাহেব বললেন, কি খবর আলতাফ সাহেব? আলতাফ অস্বস্তির সঙ্গে বলল, খবর ভালো স্যার। বসুন। করছিলেন কি? টিফিন খেতে যাচ্ছিলাম স্যার। খেয়ে ফেলেননি তো? জি না। গুড। আমার সঙ্গে খাবেন? খেতে খেতে আপনার কথা শুনি। ওই দিন ঠিকমতো শোনা হয়নি। মনসুর আলী সাহেব নিজেই প্লেট এগিয়ে দিলেন। বড় লোকের খাবার খুব সাধারণ হয়, স্যান্ডউইচ এবং চা। আলতাফের পেটের একটা কোণা শুধু ভরল। সে দুপুরে চা খায় না। চা খাওয়ার জন্যে কেমন জানি লাগছে। পেটে ভুটভাট শব্দ হচ্ছে। আলতাফ সাহেব, জি স্যার। ওই দিন পোকাদের ব্যাপারে কি যেন বলছিলেন, আবার বলুন। কি বলেছিলাম মনে নেই স্যার। পোকারা আপনাকে লেখার ব্যাপারে সাহায্য করে। তা স্যার করে। একটু বুঝিয়ে বলুন। বলতে কোনো বাধা নেই তো? জি না। তবে কাউকে বলি না। বলেন না কেন? এই সব দুলারি পছন্দ করে না। দুলারির ধারণা, এই সব শুনলে লোকে আমাকে পাগল ভাববে। দুলারিটা কে? আমার মামাতো বোন। লালমাটিয়া কলেজে বিএ পড়ে। পোকার ব্যাপারটা শুধু সেই জানে? আমার মামা মামিও জানেন। তাঁরা কি আপনাকে পাগল ভাবেন? জি না, ভাবেন না। তাঁরা আমাকে খুব স্নেহ করেন। এবার বলুন আপনার পোকার কথা। বলার মতো কিছু নাই স্যার। পোকাদের আমরা খুব তুচ্ছ করি। ওদের তুচ্ছ করা ঠিক না। এরকম তুচ্ছ করলে এরা রেগে যেতে পারে। এরা সহজে রাগে না। একবার রেগে গেলে মুশকিল। ও আচ্ছা। মানুষের চেয়ে ওদের বুদ্ধি অনেক অনেক বেশি। ও আচ্ছা। আপনার কি ধারণা ওদের স্কুল কলেজ আছে? ওদের ব্যাপারটা ঠিক আমাদের মতো না। ওরা সবাই একসঙ্গে চিন্তা করে একসঙ্গে ভাবে। এইভাবে তারা শেখে। যেমন স্যার, মনে করুন একটি তেলাপোকা আপনার রান্নাঘরে আছে, আর একটা আছে আমাদের অফিসে। রান্নাঘরের পোকাটা কি ভাবছে তা আমাদের পোকাটা জানে? আপনি এইসব থিওরি ভেবে ভেবে বের করেছেন, ওরা আমাকে বলেছে। ও আচ্ছা। কিভাবে বলল? ডেকে বলল? মাঝে মাঝে ওরা আমাকে স্বপ্ন দেখায়। সবই তাহলে স্বপ্নে পাওয়া? স্বপ্ন ছাড়াও ওরা আমাকে বলে। মনসুর আলী সরু চোখে তাকিয়ে রইলেন। আলোচনা তিনি চালিয়ে যাবেন কি না বুঝতে পারছেন না। কোনো প্রয়োজন অবশ্য নেই, তবে কথা শুনতে মজা লাগছে। পৃথিবীতে বিচিত্র ধরনের মানুষ আছে। সেই বিচিত্র মানুষদের একজন এই মুহূর্তে তার সামনে বসে আছে, যাকে পোকারা অনেক কিছু বলে। আপনি কি সিগারেট খান আলতাফ সাহেব? জি না স্যার। সিগারেট খাওয়ার ব্যাপারে কি পোকাদের কোনো বিধি নিষেধ আছে? জি না স্যার। কথাটা বলেই মনসুর আলীর একটু খারাপ লাগল, কারণ তিনি এই মানুষটাকে নিয়ে মজা করছেন। বিচিত্র মানুষদের নিয়ে সবাই মজা করে।
এটা এদের স্বাভাবিক পরিণতি। কিছুদিনের মধ্যেই হয়তো দেখা যাবে অফিসের সবাই একে ডাকছে পোকাবাবু। তিনি আলতাফ সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। নির্বিরোধী লোক, অফিসের কাজে অতি দক্ষ। কাজকর্ম ফেলে রেখেই এই লোকটি যদি পোকা করত তাহলে ভিন্ন কথা ছিল। তা তো করছে না। পোকা হল লোকটার পাস টাইম। আলতাফ সাহেব: জি স্যার। আপনার এই পোকার ব্যাপারটা কতদিনের? অর্থাৎ কতদিন থেকে আপনি পোকাদের ব্যাপারগুলি বুঝতে পারছেন? অনেক দিনের ব্যাপার স্যার, খুব ছোটবেলার। বলুন তো শুনি। আমি স্যার বলতে পারব না। বলতে কি কোনো নিষেধ আছে? নিষেধ নেই, কিন্তু বলতে ইচ্ছা করে না। এটা স্যার আমি দুলারিকেও বলি নাই। দুলারি নামের আপনার মামাতো বোনকে আপনি সবকিছুই বলেন? জি স্যার, বলি। হঠাৎ গভীর রাত্রে আমার ঘুম ভেঙে যায়, তখন বলতে ইচ্ছা করে, শেষ পর্যন্ত বলা হয় না। আমার মনে হয় পোকারাই বাধা দেয়, ওরা তো আমাদের নিয়ন্ত্রণ করে। আমরা বুঝতে পারি না, পোকারা আমাদের নিয়ন্ত্রণ করে। জি স্যার, করে। এই যে আপনি এত ক্যান্ডিডেট থাকতে আমাকে চাকরি দিয়েছেন, পোকাদের কারণে দিয়েছেন। পোকারা আপনাকে বাধ্য করেছে। বোর্ডের মেম্বাররা আমাকে চাকরি দিতে চায়নি, আপনি জোর করে দিয়েছেন। আপনার তাই ধারণা? ধারণা না স্যার, এটাই সত্যি। এই যে আপনি কালো চশমা পরে থাকেন, পোকারা সেটা করেছে। বুঝতে পারছি না। আপনার ঘর ভর্তি ছোট ছোট পোকা। আপনি যাতে এদের দেখতে না পারেন, এই জন্যে পোকারা আপনাকে কালো চশমা পরিয়ে রাখে। আপনি মনে করছেন আপনি নিজের ইচ্ছায় কালো চশমা পরছেন। আসলে তা না। এইগুলি পোকারা আপনাকে বলেছে। জি না স্যার, এইগুলি আমার অনুমান। মনসুর আলী গম্ভীর গলায় বললেন, আচ্ছা যান, কাজ করুন। অনেক গল্প করা হল। আলতাফ নিজের চেয়ারে ফিরে আসামাত্র গনি সাহেব ছুটে এলেন। গলার স্বর নামিয়ে প্রায় ফিসফিস করে বললেন, সমস্যাটা কি? বলতে কি কোনো নিষেধ আছে? নিষেধ নেই, কিন্তু বলতে ইচ্ছা করে না। এটা স্যার আমি দুলারিকেও বলি নাই। দুলারি নামের আপনার মামাতো বোনকে আপনি সবকিছুই বলেন? জি স্যার, বলি। হঠাৎ গভীর রাত্রে আমার ঘুম ভেঙে যায়, তখন বলতে ইচ্ছা করে, শেষ পর্যন্ত বলা হয় না। আমার মনে হয় পোকারাই বাধা দেয়, ওরা তো আমাদের নিয়ন্ত্রণ করে। আমরা বুঝতে পারি না, পোকারা আমাদের নিয়ন্ত্রণ করে। জি স্যার, করে। এই যে আপনি এত ক্যান্ডিডেট থাকতে আমাকে চাকরি দিয়েছেন, পোকাদের কারণে দিয়েছেন। পোকারা আপনাকে বাধ্য করেছে। বোর্ডের মেম্বাররা আমাকে চাকরি দিতে চায়নি, আপনি জোর করে দিয়েছেন। আপনার তাই ধারণা? ধারণা না স্যার, এটাই সত্যি। এই যে আপনি কালো চশমা পরে থাকেন, পোকারা সেটা করেছে। বুঝতে পারছি না। আপনার ঘর ভর্তি ছোট ছোট পোকা। আপনি যাতে এদের দেখতে না পারেন, এই জন্যে পোকারা আপনাকে কালো চশমা পরিয়ে রাখে। আপনি মনে করছেন আপনি নিজের ইচ্ছায় কালো চশমা পরছেন। আসলে তা না। এইগুলি পোকারা আপনাকে বলেছে। জি না স্যার, এইগুলি আমার অনুমান। মনসুর আলী গম্ভীর গলায় বললেন, আচ্ছা যান, কাজ করুন। অনেক গল্প করা হল। আলতাফ নিজের চেয়ারে ফিরে আসামাত্র গনি সাহেব ছুটে এলেন। গলার স্বর নামিয়ে প্রায় ফিসফিস করে বললেন, সমস্যাটা কি? কোন সমস্যা নেই। স্যার কি নিয়ে আলাপ করলেন? পোকা নিয়ে। গনি সাহেব মনে মনে বললেন, হারামজাদা আমার সঙ্গে রসিকতা। আমি তোর পাছা দিয়ে পোকা ঢুকায় দেব। বাঘের ঘরে ঘোগের বাসা। এইতে অবশ্যই সহজ গলায় বললেন, আচ্ছা আচ্ছা, পোকা নিয়ে কথা বলা খুব ভালো। বলুন, কথা বলুন। মনসুর আলী বেলা ৩টার দিকে চোখ থেকে কালো চশমা খুললেন। তার চোখ চালা করতে লাগল। আলো তার একেবারেই সহ্য হয় না। বেয়ারাকে বললেন জানালার পর্দা সরিয়ে দিতে। পর্দা সরানোর পরেও ঘরে তেমন আলো হল না, কারণ জানালা বন্ধ এবং জানালার কাঁচে নীল রং করা। জানালা খুলতে হলে এয়ারকুলার বন্ধ করতে হয়। মনসুর আলী এয়ারকুলার বন্ধ করে জানালা খুলতে বললেন। জানালা খোলা খুব সহজ ব্যাপার হল না। দীর্ঘদিন বন্ধ থাকায় সব জং ধরে গেছে। মিস্ত্রি ডাকিয়ে জানালা খুলতে হল। মনসুর আলী তাঁর রিভলভিং চেয়ারে বসে দেখলেন সারি সারি পোকা তাঁর টেবিলের পা বেয়ে উপরের দিকে উঠছে। তার প্রথমে মনে হল পিঁপড়া। এরা বর্ষার সময় ডিম নিয়ে শুকনো আশ্রয়ের খোঁজে যায়। ভালো করে লক্ষ্য করে দেখলেন পিঁপড়া না, অন্য কোনো পোকা। লালচে রং, 10টা করে পা। শুধু যে টেবিলেই পোকা তা না, মেঝেতে পোকা, দেয়ালে পোকা। দেয়ালের পোকাগুলির রং সাদা। দেয়ালের রঙের সঙ্গে মিশে আছে, খুব ভালো করে লক্ষ্য না করলে বোঝাই যায় না। মেঝেতেও পোকা, এদের রং আবার নীলচে। মেঝের কার্পেটের সঙ্গে সেই রঙের কিছু মিল আছে। তার মাথা ধরে গেল।
প্রচণ্ড মাথা ধরল। মাথা ধরার অবশ্যই যুক্তিসঙ্গত কারণ আছে। অনেক দিন পর চোখে কড়া আলো এসে লেগেছে। নিয়মের ব্যতিক্রম করে মনসুর আলী আজ অফিস ছুটি হওয়ার 1 ঘণ্টা আগেই বাড়ি চলে গেলেন। আলতাফ বাড়ি ফিরে দেখল দুলারি শুকনো মুখে বারান্দায় দাঁড়িয়ে। আলতাফ বলল, কি হয়েছে? দুলারি কাঁদো কাঁদো গলায় বলল, কিছু হয়নি। আলতাফ বলল, তুমি আজ কলেজে যাও নাই। কলেজে কি করে যাব? বাসায় কত কাণ্ড হচ্ছে। কি কাণ্ড? বাবার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। ও আচ্ছা। আলতাফ এমনভাবে ও আচ্ছা বলল যেন মাথা পুরোপুরি খারাপ হয়ে যাওয়া খুবই স্বাভাবিক ঘটনা। রোজই হয়। দুলারি বলল, তুমি তাড়াতাড়ি একজন ডাক্তারের কাছে যাও। আচ্ছা, আমিও যাব। বাবার কি হয়েছে ডাক্তারকে বুঝিয়ে বলবো। তুমি বলতে পারবে না, বাবাকে সঙ্গে নেওয়া যাবে না। আচ্ছা, কোন ডাক্তারের কাছে যাওয়া যায় বলো তো? বিধুবাবু পাড়ার হোমিওপ্যাথ, ভালো ডাক্তার। রোগীর ভিড় লেগেই আছে। আগে তার ফি ছিল 5 টাকা, সম্প্রতি 10 টাকা করেছেন। তবে পুরানো রোগীদের বেলায় এখনও 5 টাকা। বিধুবাবু দুলারিকে দেখেই বললেন, তোর বাবার গলার কাটা দূর হয়েছে তো? গলার কাটার একটাই ওষুধ, হোমিওপ্যাথি। চিকিৎসা শাস্ত্রে গলার কাটার আর কোনো ওষুধ নেই। বিধুবাবুর এই এক সমস্যা। একবার কোনো ওষুধ দিলে বছরের পর বছর মনে থাকে। 4-5 বছর পরেও বিধুবাবুর সঙ্গে যদি দুলারির দেখা হয়, তিনি হাসিমুখে বলবেন, তোর বাবার গলার কাঁটাটার অবস্থা কি? তার ওষুধে কাঁটা দূর হয়নি এটা বললে ঘণ্টাখানিক বক্তৃতা শুনতে হবে। দুলারি সে কারণেই প্রসঙ্গ পাল্টে ফেলল। করুণ গলায় বলল, চাচা, বাবাকে একটা ওষুধ দিন। হয়েছে কি? মাথা গরম হয়েছে। বাবা চারদিকে শুধু তেলাপোকা দেখতে পাচ্ছেন। ব্যাপারটা বুঝতে পারলাম না। দুপুরবেলা ঘুমোতে গিয়েছেন, চাদর গায়ে দিয়েই চিৎকার শুরু করলেন, পোকা পোকা। আমরা ছুটে গেলাম। দেখি বাবা থরথর করে কাঁপছেন, অথচ একটা পোকাও নেই। কিন্তু বাবা চারদিকে পোকা দেখছেন। ও আচ্ছা, বাথরুমে যখন যান তখন সেখানেও পোকা দেখেন। বেসিনে পোকা, মেঝেতে পোকা, কমোডে পোকা, কিন্তু আমরা দেখি না। ঘুমের মধ্যেও তেলাপোকা দেখেন। বিকেলে মাথায় হাত বুলিয়ে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। হঠাৎ জেগে উঠে বললেন, আমার সারা শরীরে পোকা উঠে গেছে, দেখতে পাচ্ছিস না? বিধুবাবু স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ও কিছু না, বিকার হয়েছে, পেট গরমের জন্যে হয়েছে। হজমের গণ্ডগোল হলে হয়, পিত্ত নষ্ট হয়ে যায়, সেখান থেকেই বিকার। আর্নিকা 200 1 ফোঁটা খাইয়ে দে, আর দেখতে হবে না। আর্নিকা হল বিকারের বাবা। 1 ফোঁটাতেই কাজ হবে, আধা ফোঁটাতেও হবে। আধা ফোঁটা করা যায় না বলেই 1 ফোঁটা। হোমিওপ্যাথির মজা এইখানেই। তাহলে এক গল্প শোন। 1953 ঘটনা। গল্পটা আরেকদিন শুনব চাচা। আরে শুনে যা, পরে মনে থাকবে না। আমার কাছে একবার এক রোগী এসেছেন। আমি অনেক বিচার বিবেচনা করে তাকে দিলাম কেলিফস 400। আমি তাকে বললাম, ওষুধ নিয়ে যান, খেতে হবে না, দৈনিক একবার শুঁকবেন, এতেই রোগ আরোগ্য হবে। হয়েছিল? হবে না মানে কি বলিস তুই? এটা কি এলোপ্যাথি পেয়েছিস যে ইনজেকশন দিয়ে দিয়ে শরীর মোরব্বা বানিয়ে ফেলবে, তারপরেও রোগ সারবে না? তোর বাবাকে যে ওষুধ দিলাম নিয়ে যা, 2টা ডোজ পড়ুক, তারপর দেখবি হানিম্যানের মাহাত্ম্য। বিধুবাবুর ওষুধ বজলুর রহমান খেতে রাজি হলেন না। রাগী গলায় বললেন, আমার কি হয়েছে, ওষুধ দিচ্ছিস কেন? দুলারি ক্ষীণ গলায় বলল, তুমি চারদিকে পোকা দেখছ, এই জন্যে ওষুধ। আমাকে ওষুধ দিচ্ছিস কোন বিবেচনায়? পোকাদের ওষুধ দে, যেন ওরা আমার সামনে না আসে। বাবা, তুমি চোখে ভুল দেখছ। আমি চোখে ভুল দেখছি, আর তোরা সব শুদ্ধ দেখছিস। ফাজলামির একটা সীমা থাকা দরকার, যা আমার সামনে থেকে। দুলারি পালিয়ে গেল। বজলুর রহমান সন্ধ্যাবেলা পোকা মারার আরও সব ওষুধ কিনে আনলেন। বিষাক্ত সব ওষুধ, খালি হাতে স্প্রে করা যায় না, গ্লাভস পরে নিতে হয়। তিনি গ্লাভস কিনে আনলেন। রাতে খেতে বসে ভাতের নলা মুখের কাছে নিয়ে নামিয়ে রাখলেন। মনোয়ারা বললেন, কি হয়েছে? ভাতে তেলাপোকার গন্ধ, মুখে নেয়া যাচ্ছে না। নতুন চালের ভাত গন্ধ হবে কেন? সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? ভাতকে জিজ্ঞেস করো। ঘরে পোলাওয়ের চাল আছে, দেই তোমাকে 4টা ফুটিয়ে। দাও। বজলুর রহমান সেই চালের ভাতও খেতে পারলেন না, মুখের কাছে নিয়ে ফেলে দিলেন। ক্ষিপ্ত গলায় বললেন, এখন তো আরও বেশি গন্ধ, মনে হচ্ছে তেলাপোকা সিদ্ধ করে নিয়ে এসেছ। রাতে কিছু না খেয়েই তিনি বিছানায় গেলেন।
বালিশে মাথা রেখেই লাফ দিয়ে বিছানায় উঠে বসলেন। মনোয়ারা ভয়ে ভয়ে বললেন, কি হয়েছে? বজলুর রহমান থমথমে গলায় বললেন, বিছানা বালিশ ধুতে মনে থাকে না? করো কি সারাদিন? পোকার গন্ধে ঘরে থাকা যায় না। ধোয়া একটা চাদর দেই? কিচ্ছু দিতে হবে না। দুলারি ভয়ে ভয়ে বলল, বাবা, তুমি বুঝতে পারছ না তোমার শরীর খারাপ করেছে। বিধু চাচার ওষুধটা খেয়ে নাও। তোমার পায়ে পড়ি বাবা। বজলুর রহমান বললেন, নিয়ে আয় তোর ওষুধ। বজলুর রহমান বাকি রাতটা বারান্দার চেয়ারে বসে কাটালেন। তার সঙ্গে জেগে রইলেন মনোয়ারা এবং দুলারি। শুধু আলতাফ যথাসময়ে ঘুমুতে গেল। দুলারি কাঁদো কাঁদো গলায় বলল, বাবার এত বড় অসুখ, তুমি দিব্যি ঘুমুতে যাচ্ছ। তোমার কি মায়া দয়া নেই? আলতাফ হাই তুলতে তুলতে বলল, পোকাদের সঙ্গে কথা হয়েছে। ওরা মামার উপর রাগ করেছিল। আমি বুঝিয়ে বলেছি, সকালবেলা ঠিক হয়ে যাবে। দুলারি রাগ চাপতে চাপতে বলল, পোকা বিষয়ে তুমি আর কোনো কথা আমাকে বলবে না। আচ্ছা, একজন মানুষ পোকার ভয়ে মারা যেতে বসেছে, আর তুমি আরাম করে ঘুমুতে যাচ্ছ। পোকাদের ভয় পাওয়ার কিছু নেই, ওরা মানুষের ক্ষতি করে না। কে বলল তোমাকে? ওরাই বলেছে। ওরা জানে মানুষ খুব অসহায়, এই জন্যেই ওরা মানুষকে রক্ষা করে চলে। পোকারা যদি ঠিক করে, তাহলে তারা একদিনে পৃথিবীর সব মানুষ শেষ করে দিতে পারে। আজেবাজে কথা বলবে না তো। তোমার ঘুম দরকার, তুমি ঘুমাও। আলতাফ ঘুমিয়ে পড়ল। বিধুবাবুর আর্নিকা 200 ওষুধের জন্যেই হোক, কিংবা আলতাফের কারণেই হোক, ভোরবেলায় বজলুর রহমান নিতান্তই সাধারণ মানুষ। আগ্রহ করে সকালের নাস্তা খেলেন। মনোয়ারা ভয়ে ভয়ে বললেন, রুটিতে তেলাপোকার গন্ধ পাচ্ছ না তো? বজলুর রহমান ক্ষিপ্ত গলায় বললেন, সব সময় উদ্ভট কথা। রুটিতে তেলাপোকার গন্ধ হবে কেন? রুটি কি তেলাপোকার পাউডার দিয়ে বানায়? মনোয়ারা তৃপ্তির হাসি হাসলেন। বেলা 11টা। মনসুর সাহেব আলতাফকে নিজের ঘরে ডেকে নিয়ে গেছেন। তাঁদের দুজনের সামনেই কফির মগ। আলতাফ কফিতে একটা চুমুক দিয়েই মগ নামিয়ে রেখেছে। সে কিছুতেই ভেবে পাচ্ছে না এমন কুৎসিত জিনিস মানুষ কি করে খায়। মনসুর সাহেবের ঘর অন্ধকার, চোখে কালো চশমা। গতকাল কিছু সময় চশমা ছাড়া ছিলেন, এতেই মাথা যন্ত্রণা শুরু হয়েছে। এখনও তার রেশ আছে। অফিসের কাজে মন বসছে না বলেই আলতাফকে ডেকে এনেছেন। লোকটিকে তাঁর যথেষ্ট ইন্টারেস্টিং মনে হচ্ছে। কথা বলে আরাম পাওয়া যায়। লোকটি এতে প্রশ্রয় পেয়ে যাচ্ছে কি না কে জানে। এদের প্রশ্রয় দেয়া ঠিক না। প্রশ্রয় পেলেই মানুষ ঘাড়ে উঠে যেতে চেষ্টা করে। মনসুর সাহেব ঠিক করে রেখেছেন, আজই শেষ দিন। আর কোনো গল্পগুজব হবে না। আলতাফ সাহেব, জি স্যার। কফি খাচ্ছেন না যে? ভালো লাগছে না স্যার। অভ্যাস না থাকলে ভালো না লাগারই কথা। আপনি কি ধূমপান করেন? জি না। ধূমপানও অভ্যাসের ব্যাপার। অভ্যাস না থাকলে সিগারেটের ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসবে। আবার যারা অভ্যস্ত তারা পাগল হয়ে থাকে এই ধোঁয়াটার জন্য। জি স্যার। মনসুর সাহেব সিগারেট ধরিয়ে তার রিভলভিং চেয়ারে হেলান দিলেন। খানিকটা ইতস্ততঃ করে বললেন, পোকাদের ভাষায় যে কাগজে কিছু লেখা লিখেছিলেন সেটার বিষয়বস্তু সম্পর্কে বলুন। মনসুর সাহেব ড্রয়ার থেকে কাগজটা বের করলেন। আলতাফ কাগজটা হাতে নিল। নিচু গলায় বলল, স্যার, আমি তো ওদের সাহায্য ছাড়া পারব না। ওদের সাহায্য নিয়েই করুন। তাহলে আমার নিজের টেবিলে চলে যাই? যান, লাঞ্চ টাইমে আসবেন, তখন দেখব। আলতাফ উঠে দাঁড়াল। মনসুর সাহেব গম্ভীর গলায় বললেন, পোকা প্রসঙ্গে এটাই হবে আপনার সঙ্গে আমার শেষ বৈঠক। জি, আচ্ছা স্যার। আপনার টেবিলে একটা ফাইল পাঠিয়েছি সকালবেলায়। পেয়েছেন? পেয়েছি স্যার। ফাইলটা খুব জরুরি। আপনি কাজকর্ম সাবধানে করেন বলে আপনাকে পাঠানো হলো। ফাইলে নোট দেয়া আছে, সেই নোট দেখে কাজ শেষ করবেন। আজ বাসায় যাওয়ার সময় ফাইলটা নিয়ে যাব। জি, আচ্ছা। মনসুর সাহেব বিরক্ত বোধ করছেন, বিরক্তিটা নিজের ওপর। সামান্য বিষয় নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন। সামান্য বিষয় নিয়ে মাথা ঘামানো তার চারিত্রিক বৈশিষ্ট্য নয়। তিনি চোখ থেকে কালো চশমা খুললেন, চোখ জ্বালা করতে লাগল। টেবিলের পায়ে সারি সারি পোকা দেখা যাচ্ছে। অথচ কাল বেয়ারাকে বলে দিয়েছেন সারা ঘরে যেন খুব ভালো করে অ্যারোসল স্প্রে করে দেয়। অ্যারোসল কিনে আনার টাকাও দিয়েছেন। আসলে এই ঘরটাই স্যাঁতস্যাঁতে। ট্রপিক্যাল দেশের একটা ভেজা ঘরে পোকা থাকবেই। ঘরের কার্পেট রোদে দেয়া দরকার, আজ দেয়া যেত। আকাশ মেঘলা হয়ে আছে, বৃষ্টি নামতে পারে। তাকে অপেক্ষা করতে হবে রোদের জন্যে, কড়া রোদের জন্যে।
কড়া রোদ উঠলেই এই ঘরের যাবতীয় আসবাব তিনি ছাদে নিয়ে যাবেন। শুধু অফিসের আসবাব না, নিজের বাড়ির আসবাবও। বাড়িতেও একই অবস্থা। গতকালই প্রথম লক্ষ্য করলেন, তিনি আলো সহ্য করতে পারেন না, কাজেই বাড়িও অন্ধকার করে রাখেন। চোখের সমস্যাটা দীর্ঘদিন ধরে বিব্রত করছে। দেশের এবং বিদেশের অনেক ডাক্তারই দেখিয়েছেন। সর্বশেষ যিনি দেখেছেন তার নাম প্রফেসর জেনিংস, আমেরিকান ডাক্তার। তিনি এক পর্যায়ে বললেন, তোমার চোখে কোনো ত্রুটি নেই, সমস্যাটা মানসিক। তুমি একজন মানসিক রোগের ডাক্তারের সঙ্গে কথা বলো। মনসুর সাহেব ডাক্তারের কথায় রেগে গিয়েছিলেন। আমেরিকান ডাক্তারদের এই সমস্যা, যখন কিছু ধরতে পারে না তখন বলে বসে সমস্যাটা মানসিক। সেই মানসিক রোগের ডাক্তার তিনি দেখিয়েছিলেন। তিনিও কিছু ধরতে পারেননি। ধরতে পারার কথা নয়, তার জীবনে বড় কোনো দুর্ঘটনা কিংবা বড় কোনো আঘাতের ঘটনা ঘটেনি। প্রথম যৌবনে স্ত্রীর মৃত্যু হয়েছে, সে তো অনেকেরই হয়। তিনি আর বিয়ে করেননি। চোখের সমস্যা তখনই দেখা দিতে শুরু করে। মনসুর সাহেবের চোখ জ্বালা করছে। অনেকক্ষণ হল তার চোখে চশমা নেই। চোখ জ্বালা করারই কথা। তিনি চশমা চোখে দিয়ে ডাকলেন। তার ব্যক্তিগত বেয়ারা মকবুল ছুটে এলো। কাল ঘরে এরোসল দিয়েছিলে? একটা পুরা বোতল দিছি স্যার। কাছে আসো তো মকবুল। মকবুল ভয়ে ভয়ে কাছে এগিয়ে এলো। মনসুর সাহেব সহজ গলায় বললেন, টেবিলের গায়ে এই যে পোকা, এদের দেখতে পাচ্ছ? পাচ্ছি স্যার। কি পোকা এগুলি জানো? জানি না স্যার। একটা পরিষ্কার বোতল জোগাড় করো। বোতলে কয়েকটা পোকা ভরো। জি আচ্ছা স্যার। মকবুল বোতল আনতে ছুটে গেল। মনসুর সাহেব টেলিফোন হাতে তুলে নিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে টেলিফোন করবেন। ডক্টর ওসমান সেখানে আছেন। বিলেতে তার সঙ্গে পরিচয় হয়েছিল। ভালো পরিচয়। বিদেশের অন্তরঙ্গতা দেশে এলে থাকে না, তাদের রয়ে গেছে। মাঝে মাঝে তাদের কথা হয়। মনসুর সাহেব ঠিক করলেন ওসমানকে জিজ্ঞেস করবেন এই পোকাগুলির নাম কি। এতে লাভ কি হবে? আপাতত তিনি কোনো লাভ দেখতে পাচ্ছেন না। জানার জন্যেই জানা। মকবুল খালি বোতল নিয়ে এসেছে। বোতলে পোকা ভরার চেষ্টা করছে। ফাঁকে ফাঁকে বড় সাহেবের দিকে তাকাচ্ছে। মনসুর সাহেব খুব বিরক্তি বোধ করছেন। গনি সাহেব লক্ষ্য করলেন আলতাফ চোখ বন্ধ করে আছে। দীর্ঘ সময় চোখ বন্ধ করে থাকে, তারপর চোখ খুলে কাগজে কি সব যেন লিখে আবার চোখ বন্ধ করে ফেলে। গনি সাহেব এগিয়ে গেলেন। কি করছেন আলতাফ সাহেব? আলতাফ চোখ মেলে শান্ত গলায় বলল, এখন যান। করছেনটা কি? একটা জরুরি কাজ করছি। আমি তো দেখছি চোখ বন্ধ করে আছেন, মাঝে মাঝে বিড়বিড় করছেন। প্লিজ এখন বিরক্ত করবেন না। তো এমন কি কাজ যে চোখ বন্ধ করে থাকতে হয়? চোখ বন্ধ করে একটা কাজই ভালো করে করা যায়, তার নাম ঘুম। গনি সাহেব, দয়া করে আমাকে বিরক্ত করবেন না। আচ্ছা ভাই, আচ্ছা, আর বিরক্ত করব না। আপনি বড় সাহেবের পেয়ারের লোক। বিরক্ত করে শেষে কোন ঝামেলায় পড়ি? শেষে দেখা যাবে চাকরিই খতম, নো জব, ছেলেমেয়ে নিয়ে না খেয়ে থাকতে হবে। আলতাফ কিছু বলল না, চোখ বন্ধ করে ফেলল। তাকে পোকাদের সাহায্য নিয়ে লেখাটা শেষ করতে হচ্ছে। তারা তেমন সাহায্য করে না। একটা শব্দ বলে আবার সেটা দিয়ে অন্য শব্দ বলে। আলতাফ লিখেছে, হে মানব সম্প্রদায়, তোমাদের জন্যে আছে অন্ধকার ভবিষ্যৎ, কারণ তোমরা অন্ধকারের জীব। তোমাদের সৃষ্টি হয়েছিল অন্ধকারের জন্যে। তোমরা সেখানেই ফিরে যাবে। ফিরে যেতে হবে শুরুতে। একই লেখা আবার অন্যভাবে লিখতে হয়েছে, কারণ পোকারা কিছু কিছু শব্দ বদলে দিয়েছে। আলতাফ আবার লিখল, অভিবাদন মানব সম্প্রদায়, তোমাদের জন্য আছে মঙ্গলময় অন্ধকার, কারণ তোমাদের মঙ্গল অন্ধকারে। মঙ্গলের জন্যে তোমাদের সৃষ্টি, তোমরা সৃষ্টিতে ফিরে যাবে। এক বিন্দুতেই আদি ও অন্ত। এ নিয়ে মোট 4টা অনুবাদ তৈরি হল। আলতাফ এই 4টার মধ্যে কোনটা রাখবে বুঝতে পারছে না। পোকারা বলছে কোনোটা ফেলা যাবে না, প্রতিটিই সত্য। সত্য এক ও অভিন্ন নয়। সত্যের অনেক ছবি, প্রতিটি ছবি আলাদা আলাদা সত্য। ডক্টর ওসমান বোতলে ভর্তি পোকাগুলির দিকে তাকিয়ে আছেন। মনসুর বললেন, এদের নাম কি? ডক্টর ওসমান হাসিমুখে বললেন, এদের নাম হল পোকা, ইনসেক্ট। কি পোকা? বৈজ্ঞানিক নাম চাও না সাধারণ নাম হলেই চলবে? সাধারণ নাম জানলেই হবে। এরা এক ধরনের উইপোকা। উইপোকার অনেক ভ্যারাইটি আছে, এটা হলো বিশেষ এক ভ্যারাইটি। এরা সাধারণত মৃত জীবজন্তুর গায়ে ঘুরে বেড়ায়। দেখতে পিঁপড়ার মতো হলেও পিঁপড়াদের সঙ্গে তাদের খানিকটা প্রভেদ আছে।
পিঁপড়ারা মৃত জীবজন্তু খেয়ে ফেলে, এরা খায় না, শুধু ঘুরে বেড়ায়। কেন কেন তা জানি না, ওদের জিজ্ঞেস করা হয়নি। ডক্টর ওসমান শরীর দুলিয়ে হাসতে লাগলেন। মনসুর সাহেব বন্ধুর হাসিতে যোগ দিতে পারলেন না। রসিকতা কখনোই তাকে আকর্ষণ করে না। হাসি থামিয়ে ওসমান সাহেব বললেন, মনসুর, হঠাৎ পোকা নিয়ে যেতেছ কেন? পোকা তোমার বিষয় না, মানুষের বিষয় তো বদলেও। তোমার কি বদলেছে বুঝতে পারছি না। আচ্ছা, আরেকটা কথা, পোকাদের কি বোধশক্তি ঘিলু আছে? মানে চিন্তা বা কল্পনা করার ক্ষমতা আছে? বোধ, চিন্তা, কল্পনা এই সব উচ্চমার্গের বিষয়ের জন্যে দরকার মস্তিষ্ক, তা পোকাদের নেই বললেই হয়। ওরা বেঁচে থাকে ইনস্টিংক্টের উপর, ওদের চালিকা শক্তি ইনস্টিংক্ট, মস্তিষ্ক নয়। ঘিলুর পরিমাণ বেশি থাকলেই বোধ, চিন্তা এবং কল্পনা এইসব বেশি থাকবে? অবশ্যই। গরু এবং গাধার মাথায় তো অনেকখানি মগজ থাকে, অন্তত মুরগির চেয়ে বেশি থাকে, কিন্তু গরুর বোধ বা বুদ্ধি কোনোটাই মুরগির চেয়ে বেশি না। ডক্টর ওসমান কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থেকে বললেন, তোমার মূল সমস্যাটা বলো, তারপর যুক্তিতর্কে যাওয়া যাবে। সমস্যা কিছু না। কিছু না বললে তো হবে না, কিছু একটা তো আছেই। হোয়াট ইজ দ্যাট? মনসুর সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমাদের অফিসের একজন কর্মচারী, তার ধারণা সে পোকাদের সঙ্গে কমিউনিকেট করতে পারে, পোকারা তার সঙ্গে কথা বলে। ওসমান সাহেব মোটেই চমকালেন না, স্বাভাবিক গলায় বললেন, পৃথিবীতে অনেক লোক আছে যারা জিন, পরি বিশ্বাস করে, এদের সঙ্গে তারা কথা বলে। অনেকে আছে যারা প্রেতাত্মার সঙ্গে কথা বলে। তাতে কি যায় আসে? পৃথিবীতে কোটি কোটি মানুষ, তাদের অতি ক্ষুদ্র এক ভগ্নাংশ কি বলছে না বলছে তা মোটেই গুরুত্বপূর্ণ নয়। তাদের স্থান হওয়া উচিত পাগলা গারদে। পাগলা গারদে? অবশ্যই পাগলা গারদে। শুধু শুধু একটা লোক কেন বলবে সে পোকাদের কথা বুঝতে পারে? অন্যদের বোকা বানানোর জন্যে বলবে। তোমার অফিসের ওই কর্মচারী তোমাকে এই কথা বলেছে, কারণ সে তোমাকে বোকা বানাতে চেয়েছে। তার উদ্দেশ্য সফল হয়েছে, তুমি বোকা বনেছ, কারণ তুমি খানিকটা হলেও ব্যাপারটা বিশ্বাস করেছ। আমার অফিসের ওই কর্মচারীটা বোকা ধরনের। আমার মনে হয় না সে আমাকে বোকা বানাতে চায়। তাহলে ধরে নিতে হবে তোমার ওই কর্মচারীটির মাথা খারাপ। কায়দা করে তাকে দু একটা প্রশ্ন করলেই পুরো ব্যাপার বের হয়ে যাবে। তুমি কি তাকে জেরা করেছ? না। জেরা করো, সহজ জেরা না, ঘাঘু উকিলের জেরা। দেখবে সব বের হয়ে আসবে। তারপর তাকে গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দাও। এ জাতীয় লোক প্রতিষ্ঠানের জন্যে ক্ষতিকর। মনসুর সাহেব চুপ করে রইলেন। ওসমান সাহেব বললেন, তোমার হয়ে আমি তাকে প্রশ্ন করতে পারি। করব? বেশ তো করো, এখুনি চলো আমার সঙ্গে। যাবে? ওসমান সাহেব বললেন, যাওয়া যেতে পারে। তাঁরা অফিসে পৌঁছলেন 5টার কিছু পরে। আলতাফকে পাওয়া গেল না। সে ঠিক 5টায় অফিস থেকে বের হয়ে গেছে। ওসমান সাহেব বললেন, লোকটার বাসায় যাওয়া যায়, সেটাই ভালো হবে। বাসার ঠিকানা জানা আছে? যাবে? মনসুর সাহেব বললেন, ঠিকানা বের করা কোনো সমস্যা না। তুমি কি সত্যি যাবে? হ্যাঁ, যাব। চলো যাই। যদিও আমার এখন মনে হচ্ছে আমরা খানিকটা বাড়াবাড়ি করছি। ওসমান সাহেব কিছু বললেন না, তার মুখের বিরক্ত ভাব আরও স্পষ্ট হল। তিনি কোনো রকম আগ্রহ বোধ করলেন না, তবে তা মনসুর সাহেবকে জানাতেও চান না। ক্ষমতাবান বন্ধুদের সামান্য আগ্রহকেও বড় করে দেখতে হয়, এটাই নিয়ম। একটা লোক পোকার সঙ্গে কথা বলে, ব্যাপারটাই হাস্যকর। হাস্যকর জেনেও তিনি প্রশ্রয় দিচ্ছেন, কারণ মনসুরকে প্রশ্রয় দিতে হয়। সবাই দেবে, সমাজ এটা ঠিক করে দিয়েছে। অনেকক্ষণ ধরে দরজার কড়া নড়ছে। সন্ধ্যাবেলা কেউ এলে বজলুর রহমান অত্যন্ত বিরক্ত হন। বেকুব লোকজন বেছে বেছে সন্ধ্যাবেলা মানুষের বাসায় যায়। এদের কানে ধরে ঠাস করে মাথায় একটা বাড়ি দেয়া উচিত। সভ্য সমাজে বাস করে এই কাজ করা সম্ভব না। বজলুর রহমান দরজা খুললেন। দুজন লোক দাঁড়িয়ে, একজনের চোখে আবার সন্ধ্যাবেলাতেই কালো চশমা। এটা কি আলতাফ সাহেবের বাসা? বজলুর রহমান বিরক্ত গলায় বললেন, এটা আলতাফের বাসা হবে কেন? এটা আমার বাসা। বাসাও না, এটা হলো বাড়ি, আমার নিজের বাড়ি। আলতাফ সাহেব কি ভাড়াটে? হ্যাঁ, ভাড়াটে বলা যায়, তবে ওর কাছ থেকে ভাড়া নেই না। আমি ওর মামা। আপনারা কে? আমরা উনার অফিসেই আছি। কলিগ? জি, কলিগ। আলতাফ সাহেব কি বাসায় আছেন? না, নেই, কাঁচা বাজারে পাঠিয়েছি।
ঘরে দুদিন ধরে বাজার নেই। আপনারা বসুন, এসে পড়বে। আসতে কি দেরি হবে? দেরি হবার কথা না, তবে গাধা টাইপের ছেলে তো বলা যায় না। আমরা না হয় কিছুক্ষণ বসি। বসুন। বজলুর রহমান বসার ঘর খুলে দিলেন। ঘর অন্ধকার। বজলুর রহমান বিরক্ত গলায় বললেন, অন্ধকারে বসে থাকতে হবে। ইলেকট্রিক লাইনে গণ্ডগোল হয়েছে, বাতি জ্বলে না। গাধাটাকে বলেছি একটা মিস্ত্রি ডেকে আনতে, সেটা মনে থাকে না। আপনারা বসুন, দেখি ঘরে মোমটোম কিছু আছে কি না। মনসুর সাহেব বললেন, আপনাকে ব্যস্ত হতে হবে না। ব্যস্ত হচ্ছি না। ঘরে মোমবাতি আছে কিনা সেটা খোঁজা কোনো ব্যস্ততা না। আপনারা চা খাবেন? ওসমান সাহেব বললেন, অসুবিধা না হলে খেতে পারি। অসুবিধা তো হবেই। সন্ধ্যাবেলা হলো কাজকর্মের সময়, নামাজের সময়। তার ওপর ঘরে নেই কাজের লোক। অসুবিধা হবে না তো কি? তাহলে থাকবে কেন? চা খেতে চেয়েছেন, খাবেন। অসুবিধা হলেও ব্যবস্থা হবে। বজলুর রহমান ঘর ছেড়ে বের হয়ে গেলেন। ওসমান সাহেব নিচু গলায় বললেন, ইন্টারেস্টিং ক্যারেক্টার। এই পরিবারের একজন সদস্য পোকার সঙ্গে কথা বলবে, এতে আশ্চর্য হবার কিছু নেই। এটাই স্বাভাবিক। মোমদানে মোমবাতি নিয়ে ঘরে ঢুকল দুলারি। মনসুর সাহেব এবং ডক্টর ওসমান দুজনই চমকে উঠলেন। অসম্ভব রূপবতী একজন তরুণী। মোমবাতি হাতে ঘরে ঢুকতেই ঘরের চেহারা পাল্টে গেল। দুলারি বলল, ও এসে পড়বে, আপনারা একটু বসুন, আমি চা দিচ্ছি। বাবা নামাজ পড়ছেন, আপনাদের কিছুক্ষণ একা একা বসতে হবে। মনসুর সাহেব বললেন, কোনো অসুবিধা নেই। দুলারি বলল, আপনারা কি ওর অফিস থেকে এসেছেন? অফিসে কি কোন ঝামেলা হয়েছে? না, কোনো ঝামেলা হয়নি। আপনার পরিচয় কি জানতে পারি? দুলারি লজ্জিত গলায় বলল, আমি ওর স্ত্রী। তারা দুজন আবারও একটা ধাক্কা খেলেন, বড় ধরনের ধাক্কা। আলতাফ টাইপের লোকদের যেন এরকম স্ত্রী মানায় না। এরকম স্ত্রী থাকা উচিত নয়। এদের স্ত্রীরা হবে হাবাগোবা ধরনের। কালো, রোগা মুখে মেচতার দাগ। ঘরের কাজ সারতে সারতে যাদের নাভিশ্বাস উঠবে। যাদের কোলে সবসময় রোগাভোগা একটা শিশু থাকবে। যার একমাত্র লক্ষ্য থাকবে মায়ের বুকের দুধের দিকে। দুলারি চা নিয়ে ঢুকল। শুধু চা। মনসুর সাহেব লক্ষ্য করলেন, কাপ পরিষ্কার, পিরিচে চা জমে নেই। তার চেয়েও বড় কথা ৩টা কাপ। মেয়েটিও বোধহয় তাদের সঙ্গে চা খাবে। এই সব পরিবারে এ ধরনের ভদ্রতা ঠিক আশা করা যায় না। এরা সচরাচর স্বরভাষা ঠান্ডা চা কাজের লোক দিয়ে পাঠিয়ে দেয়। একটা পিরিচে থাকে মিয়ানো টক স্বাদের কিছু বাসি চানাচুর। মনসুর সাহেব বললেন, সরি, আপনাকে কষ্ট দিলাম। দুলারি বলল, কষ্ট কিসের? কোনো কষ্ট না। বলেই খানিকটা অস্বস্তির সঙ্গে বলল, ওর অফিসে কোনো ঝামেলা হয়নি তো? মনসুর সাহেব বললেন, না, কোনো ঝামেলা হয়নি। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। দুলারি বলল, ওকে নিয়ে আমি খুব দুশ্চিন্তার মধ্যে থাকি। ওসমান সাহেব কৌতূহলী গলায় বললেন, দুশ্চিন্তা কেন? এমনি দুশ্চিন্তা। ওসমান সাহেব খানিকটা ঝুঁকে এসে বললেন, ওনার পোকার ব্যাপারটা কি আপনি জানেন? দুলারি হকচকিয়ে গেল। নিজেকে সে চট করে সামলে নিয়ে বলল, ওই সব কিছু আপনার সঙ্গে এ নিয়ে আলোচনা হয় না? মাঝে মধ্যে বলে। কি বলে? দুলারি শঙ্কিত গলায় বলল, পোকা নিয়ে কি অফিসে কোন সমস্যা হয়েছে? মনসুর সাহেব বললেন, না, কোনো সমস্যা হয়নি। উনি বলছিলেন, পোকাদের সঙ্গে তার যোগাযোগ আছে। শুনে আমি কৌতূহল বোধ করছি, এরকম তো সাধারণত শোনা যায় না। ব্যাপারটা কি সত্যি? জানি না। আপনার সঙ্গে এ নিয়ে কোনো আলাপ হয় না? ও কথা টথা বিশেষ বলে না। আপনাদের বিয়ে হয়েছে কতদিন হল? অল্প দিন। আচ্ছা, আলতাফ সাহেবের এক মামাতো বোন আছে দুলারি, সে কি এ বাড়িতে আছে? দুলারি চমকে উঠে বলল, আমার নামই দুলারি। মনসুর সাহেব অস্বস্তির সঙ্গে বললেন, আচ্ছা আচ্ছা। আলতাফ সাহেব তার মামাতো বোনের কথা আমাকে বলেছিলেন, কিন্তু তাকেই বিয়ে করেছেন তা বলেননি। ও নিজ থেকে কিছু বলবে না, জিজ্ঞেস করলে উত্তর দেবে। জিজ্ঞেস না করলে চুপ করে থাকবে। আপনি পোকাদের ব্যাপারে তাকে কিছু জিজ্ঞেস করেননি? করেছি। উনি কি বলেন? আসলেই পোকারা তার সঙ্গে কথা বলে? আপনি তার কথা বিশ্বাস করেন? কেন বিশ্বাস করেন? আপনি কি কোনো প্রমাণ পেয়েছেন? না। তাহলে বিশ্বাস করেন কেন? ও তো কখনো মিথ্যা কথা বলে না। আলতাফ এই পর্যায়ে বাজারের ব্যাগ হাতে ঘরে ঢুকল। মনসুর সাহেবকে দেখে সে মোটেই অবাক হল না।
যেন এটাই স্বাভাবিক। অফিসের বড় সাহেবকে সন্ধ্যাবেলা ঘরে বসে থাকতে দেখা যেন খুবই সাধারণ ঘটনা। মনসুর সাহেবই আগ বাড়িয়ে কথা বললেন, আলতাফ সাহেব ভালো আছেন? জি স্যার। বাজার করে ফিরলেন? জি স্যার, আপনার সঙ্গে কথা বলার জন্যে এসেছি। আমার বন্ধুকে সঙ্গে নিয়ে এসেছি, উনি ডক্টর ওসমান, মাস্টারি করেন। আপনি বরং হাত মুখ ধুয়ে আসুন। জি আচ্ছা স্যার। আমরা অসময়ে এসে আপনার অসুবিধা করলাম না তো? মনসুর সাহেব কৈফিয়ত দেবার মতো ভঙ্গিতে বললেন, পোকা মাকড় হচ্ছে আমার বন্ধুর বিষয়। সে এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ায়। তার আগ্রহেই আপনার কাছে আসা। জি আচ্ছা স্যার। যান, আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসুন। আলতাফ চলে গেল। আলতাফের সঙ্গে দুলারিও বের হয়ে গেল। তার অনেক কাজ, রান্না চড়াতে হবে, ঘরে মশলা নেই, মশলা পিষতে হবে। বাজারের গুঁড়া মশলা বজলুর রহমান খান না, ঘরে কাজের লোক নেই। ডক্টর ওসমান মনসুর সাহেবের দিকে ঝুঁকে এসে বললেন, বেকুব ধরনের মানুষ বলে মনে হচ্ছে। মনসুর কিছু বললেন না। ডক্টর ওসমান বললেন, এদের পেছনে সময় নষ্ট করার কোনো মানে হয় না। চলে যেতে চাও? এসেছি যখন বসি। আলতাফ এসে সামনে বসল। তার বসার ভঙ্গিতে কোনো রকম দ্বিধা বা সংকোচ দেখা গেল না। ডক্টর ওসমান হাসিমুখে বললেন, আলতাফ সাহেব, আপনার পোকাদের বিষয়ে কিছু বলুন। কি বলবো? যা বলতে চান বলুন। কিছু বলতে চাই না স্যার। বলায় সমস্যা আছে? জি না, ইচ্ছা করে না। ওসমান সাহেবের ভ্রু কুঁচকে উঠল। লোকটা যে নির্বোধ এ বিষয়ে তিনি পুরোপুরি নিঃসন্দেহ হলেন। একমাত্র নির্বোধ রায় অফিসের বড় সাহেবের সামনে এমন ভঙ্গিতে কথা বলার সাহস পায়। ওসমান সাহেব কঠিন গলায় বললেন, আমি শুনেছি পোকাদের সঙ্গে আপনার ভাবের আদান প্রদান হয়। আলতাফ চুপ করে রইল। ওসমান সাহেব অসহিষ্ণু স্বরে বললেন, জবাব দিচ্ছেন না কেন? ওদের চিন্তাভাবনা আপনি নাকি বুঝতে পারেন? সবসময় পারি না। ওরা যখন ইচ্ছা করে তখনই শুধু বুঝি, ওরা ইচ্ছা না করলে পারি না। ওদের কথা বুঝতে হলে তো ওদের বুদ্ধিবৃত্তি আপনার স্তরে আসতে হবে। ওদের অনেক বুদ্ধি স্যার। তাই নাকি? জি। ওদের বুদ্ধির একটা প্রমাণ দিতে পারেন? আলতাফ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার বাসায় যে তেলাপোকা আছে, সে যে কোনো সময় আমেরিকার একটা তেলাপোকার সঙ্গে যোগাযোগ করতে পারে, মানুষ তা পারে না। ডক্টর ওসমান হেসে ফেলতে যাচ্ছিলেন। অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, তাহলে তো ইচ্ছা করলে আপনি যে কোন মুহূর্তে একটা খবর তেলাপোকার মাধ্যমে আমেরিকায় পাঠিয়ে দিতে পারেন। আপনি একটা কাজ করুন তো। কি কাজ? আমার এক ভাই থাকে ক্যালিফোর্নিয়ার পেনসিলভেনিয়ায়, তার ঠিকানা দিচ্ছি। আপনি তেলাপোকার মাধ্যমে খবর এনে দিন ওদের ছেলেমেয়ে কটি। তাহলে বুঝব আপনার তেলাপোকার ক্ষমতা আছে। পারবেন না? জি না স্যার। পারবেন না কেন? আমরা যেমন ঠিকানা বলি, এত নং বাড়ি, এই রাস্তার নাম সেটা তেলাপোকাদের অজানা। আমি আমেরিকা বললেও কিছু বুঝবে না। তারা জায়গা চিনে গন্ধ দিয়ে। ওদের কাছে এক এক জায়গার এক এক রকম গন্ধ। ও আচ্ছা, এক এক জায়গার এক এক রকম গন্ধ। জি স্যার, ভালো। নতুন জিনিস জানা গেল। এরা মানুষের চিন্তা ভাবনা কাজকর্ম নিয়ন্ত্রণ করে। এটাও নতুন তথ্য। আপনি বলতে চাচ্ছেন যে আমরা কি করব না করব তা ঠিক করে দেবে পোকারা? জি স্যার, এরা খুব সূক্ষ্মভাবে করে। চট করে ধরা যাবে না। আপনার মতো দুই একজন লোক শুধু ধরতে পারে, তাই না? জি। মনসুর সাহেব এতক্ষণ চুপ করেছিলেন। তিনি চুপ করে থাকবেন বলেই ভেবেছিলেন। এখন আর কথা না বলে পারলেন না। বিরক্ত গলায় বললেন, তাহলে তো আলতাফ সাহেব, আমাদের ধরে নিতে হয় যে পোকাদের প্রচণ্ড ক্ষমতা। ঠিক বলেছেন স্যার, অসম্ভব ক্ষমতা। একবার পৃথিবী জুড়ে প্লেগ মহামারী হল। কোটির উপর মানুষ মারা গেছে। পোকারাই এটা করেছে। আমি যতদূর জানি প্লেগ ছড়িয়েছিল ইঁদুর। প্লেগের জীবাণু এনে দিয়েছিল তেলাপোকারা। তারা ইঁদুর দিয়ে ছড়িয়ে দিয়েছে। পোকারা মানুষদের যেমন নিয়ন্ত্রণ করে, অন্য জীবজন্তুদেরও নিয়ন্ত্রণ করে। ওসমান সাহেব হাসি চাপবার জন্য কয়েকবার কাশলেন। আলতাফ বলল, স্যার, এই পৃথিবীটা পোকাদের। ওরা আমাদের থাকতে দিচ্ছে বলেই থাকতে পারছি, অর্থাৎ আমরা ওদের করুণায় বেঁচে আছি। ওসমান সাহেব বললেন, আপনার কথা শুনে আনন্দিত হলাম, মজা পাওয়া গেল। শেষ প্রশ্ন, পোকারা এইসব কথা বলার জন্যে আপনাকে খুঁজে বের করল? আরও তো লোক ছিল।
নাকি তাদের মতে আপনিই একমাত্র জ্ঞানী ব্যক্তি? আপনাকে ওদের পছন্দ করার কারণ কি? ওদের জিজ্ঞেস করিনি, সময় পেলে জিজ্ঞেস করবেন। আজ উঠি? জি আচ্ছা স্যার। উঠে দাঁড়াতে দাঁড়াতে ওসমান সাহেব বললেন, পোকাদের একটা ডেমনস্ট্রেশন হলে মন্দ হতো না। আলতাফ সাহেব পোকাদের সঙ্গে কথা বলছেন, আমরা শুনছি এরকম একটা কিছু। পারবেন আলতাফ সাহেব? আলতাফ বলল, জি না স্যার। কিছু মনে করবেন না আলতাফ সাহেব। আমার ধারণা আপনি অন্যদের বোকা বানিয়ে আনন্দ পান। এই কাজটি করবেন না। আলতাফ কিছু বলল না। ওসমান সাহেব বললেন, আপনার উচিত কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলা। মানুষকে ভাওতা দিয়ে বেড়ানো এক ধরনের অসুস্থতা, বুঝতে পারছেন? পারছি স্যার, কিন্তু আমি সত্যি কথাই বলছি। সত্যি কথা বললে তো ভালোই। ঠিক তখন উড়তে উড়তে ঘরে একটা তেলাপোকা ঢুকল। পোকাটা বসল ওসমান সাহেবের পায়ের কাছে। আলতাফ চমকে উঠে বলল, ওকে স্যার মারবেন না। ওসমান সাহেব পোকাটাকে মারতেন না। পোকা মেরে আনন্দ পাবার বয়স তার নেই, কিন্তু আলতাফের কথা শুনেই সম্ভবত জুতো দিয়ে পিষে ফেললেন। পথে নেমেই ওসমান সাহেব বললেন, মুনসুর, তোমার প্রথম কাজ হচ্ছে এই মহা বেকুবকে তুমি অফিস থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। তোমার দ্বিতীয় কাজ হচ্ছে আমার সময় নষ্ট করার জন্য জরিমানা দেবে, বড় ধরনের জরিমানা। বড় সাহেব জরুরি একটা ফাইল দিয়েছিলেন। সেই ফাইল আলতাফ ড্রয়ারে তালাবন্ধ করে রেখেছিল। আশ্চর্যের ব্যাপার, ফাইলটা নেই, ড্রয়ার ঠিকই তালাবন্ধ। ড্রয়ারের চাবি আলতাফের কাছে। গনি সাহেব পান চিবুতে চিবুতে কাছে এসে বললেন, সমস্যাটা কি? আলতাফ বলল, ফাইল পাচ্ছি না। তালাবন্ধ ছিল। তাহলে তো বিরাট সমস্যা, চিন্তার বিষয়। ভালো করে চিন্তা করে দেখুন, বাসায় নিয়ে যাননি তো? না, এ অফিসে তো এরকম কখনো হয়নি। বদরুল সাহেবকে ইনফর্ম করুন। তাকে ইনফর্ম করব কেন? গনি সাহেব বিরক্ত মুখে বললেন, আপনি তো ভাই বড় প্যাচালের লোক, তাকে ইনফর্ম করবেন না কেন? তিনি হচ্ছেন আপনার সেকশনের চার্জে। যে কোনো সমস্যা হলে আগে তাকে বলতে হবে। নাকি আপনি ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাবেন? সরাসরি চলে যাবেন বড় সাহেবের কাছে? আপনার নৌকা তো আবার বড় খুঁটিতে বাঁধা। আলতাফ ব্যাপার কিছুই বুঝতে পারছে না। কেউ কি ড্রয়ার খুলে ফাইল নিয়ে গেছে? কেন নেবে? স্টোর ইনচার্জের কাছে সবার ড্রয়ারেরই চাবি থাকে। তিনি কি কোনো কারণে খুলেছেন? অসম্ভব কিছু না। বড় সাহেব হয়তো ফাইল চেয়েছেন, স্টোর ইনচার্জ খুলে দিয়েছেন। এছাড়া আর কি হতে পারে? আলতাফ স্টোর ইনচার্জ খায়রুল কবিরকে খুঁজে বের করল। খায়রুল কবির আকাশ থেকে পড়লেন, কি বলছেন আপনি? আমি কেন আপনার ড্রয়ার খুলব? এ ধরনের এলিগেশন সাবধানে দেবেন। আমি এলিগেশন দিচ্ছি না, জানতে চাচ্ছি। ব্যাপার একই। বড় সাহেবের সঙ্গে দহরম মহরম বলে ধরাকে সরা দেখছেন? পেয়েছেন কি আপনি? কি ভাবেন আমাকে? আপনি শুধু শুধু রাগ করছেন। আপনার সঙ্গে কোনো কথা বলতে চাচ্ছি না, দয়া করে বিদায় হন। আপনার সাহস দেখে অবাক হচ্ছি। আমাকে সরাসরি চোর বললেন। চোর তো বলিনি। অবশ্যই বলেছেন। ভেবেছেন কি আপনি? আলতাফ হতভম্ব হয়ে গেল। এই লোকটা এমন করছে কেন? কেন শুধু শুধু রেগে যাচ্ছে? সে নিজের জায়গায় ফিরে এলো। কি করবে বুঝতে পারছে না। বড় সাহেবকে জানানো উচিত। সাহসে কুলুচ্ছে না। ভয় ভয় লাগছে। আলতাফ ড্রয়ার বন্ধ করে ক্যান্টিনের দিকে রওনা হল। ক্যান্টিনে সে কখনো আসে না। এই প্রথম আসা। কোনার দিকে একটা খালি টেবিলে একা একা বসে রইল। ক্যান্টিনের বেয়ারা এক কাপ চা না চাইতেই দিয়ে গেল। অসময়ে চা খাওয়া তার অভ্যাস নেই, তবু সে চায়ে চুমুক দিচ্ছে। কিছুতেই ভেবে পাচ্ছে না অফিসের মানুষগুলি তার সঙ্গে খারাপ ব্যবহার করছে কেন। সে তো কারো সঙ্গে খারাপ ব্যবহার করে না।